আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন, প্রতি সপ্তাহের আয়োজন শরীর ও মন এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্যানভিশন টেলিভিশনের প্যানভিশন হেলথ এবং প্যানভিশন টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন এবং কমেন্ট বক্সও আপনাদের জন্য খোলা আছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আরও একবার অনুরোধ করছি। প্রিয় দর্শক, বাংলাদেশে শীতের মৌসুম চলে এসেছে, শীতের প্রকোপ কিছুটা বাড়া শুরু হয়েছে। যদিও ঢাকা শহরের কিছুটা এখনো ভিন্নতা কাজ করছে, আগের আবহাওয়াই বিরাজ করছে, কিন্তু গ্রামের দিকে বেশ উষ্ণতা কাটিয়ে শীতের আমেজটা বেশ ভালোই দেখা দিচ্ছে। ঠিক এই সময়, শীতের সময়ে যে ধরনের সমস্যাগুলো দেখা দেয় আমাদের শরীরে, গ্রামে কিংবা শহরে যেখানেই হোক না কেন, শিশু, বৃদ্ধ এবং যুবক সকলের ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো দেখা দেয়, সেই ধরনের সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর সেই আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রিটিক্যাল মেডিসিন কেয়ার বিশেষজ্ঞ এবং আইসিইউ বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালের মেডিসিন এবং আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের খুবই শ্রদ্ধাভাজন ডাক্তার কাজী মোহাম্মদ ইসমাইল হোসেন স্যার আমাদের সাথে সংযুক্ত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্যানভিশন টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দর্শকবৃন্দ এবং কলাকৌশলী এবং আপনাকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমি আগেই বলেছি আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। এই শীতের মৌসুমে আপনাদের যে ধরনের সমস্যাগুলো আমাদের দেখা দেয় বা আমাদের সবারই যে ধরনের সমস্যাগুলো দেখা দেয়, সেই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে শীতের সময়ে কী ধরনের রোগ হয় এবং তার প্রতিকারগুলো কী, তার লক্ষণগুলো কী, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি। স্যার, আমি শুরুতেই আপনাকে যে বিষয়টা আমরা একটু জানতে চাইবো যে শীতের মৌসুমে সাধারণত কোন কোন রোগীগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি আসে বা কোন কোন সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে বেশি আসে? ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নের জন্য। আসলে এটা আমাদের জানলে একটু সুবিধা যে এই সময়ে কোন কোন রোগের প্রাদুর্ভাব থাকে কিংবা তার প্রিপারেশন কী। রাইট। হ্যাঁ, এটা জানা উচিত সচেতন মানুষ হিসেবে। তো শীতের শুরুতে কিংবা শীতকালেই সাধারণত অ্যালার্জি জনিত ইস্যু যেগুলা, হ্যাঁ, সেটা হতে পারে সর্দি কাশি, হ্যাঁ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হ্যাঁ, এই ধরনের রোগগুলা একটু বেশি থাকে। হ্যাঁ, তো অ্যালার্জি থেকে মেইনলি হাঁচি কাশি হয়, অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, কানে ব্যথা হয়, এখান থেকে কানে ইনফেকশন হয়, গলা ব্যথা হয়, আবার বাচ্চাদের বিশেষ করে নিউমোনিয়া হয়, বয়স্কদের শ্বাসকষ্ট হয়, যারা দীর্ঘদিন ধরে বিড়ি কিংবা সিগারেট খান ওনাদের সমস্যা বেশি হয়। আর অন্যান্য কোমরবিডিটি আমরা বলি, অর্থাৎ অনেক ধরনের রোগ আছে আগে থেকে, তারাও বেশ ঝুঁকিপূর্ণ থাকে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এখন যে ধরনের প্রবলেমগুলো দেখা দিচ্ছে, সবচেয়ে কমন কোন কোন উপসর্গগুলো নিয়ে আপনাদের কাছে আসছে মানুষ? হ্যাঁ, এবছর একটু ভিন্নতা আছে আর কি অন্য বছরের থেকে। কারণ আমরা প্রতি বছর অবশ্য ডেঙ্গু সাধারণত বর্ষাকালের ডিজিজ, কিন্তু এখন এটা বর্ষার আগে এবং পরে এক্সপ্যানশন হচ্ছে। আগে শুধুমাত্র ঢাকা শহরে ছিল, এখন মোটামুটি সারা দেশে থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। তো ডেঙ্গুর সাথে এই বছর আপনার চিকুনগুনিয়া, একই গোত্রের ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, কিন্তু চিকুনগুনিয়ার প্রভাবটা খুব বেশি এবং সাফারিংসটা হিউজ অনেক। সাধারণত জ্বরের সাথে ছোট বড় সব ধরনের জয়েন্ট পেইন, হ্যাঁ, এবং অনেক রোগী হয়তো বা হুইল চেয়ারে আসে কিংবা টয়লেটে শুয়ে আসে, একটু হাঁটতে পারে না আর কি। হ্যাঁ, এটা আমরা বলি ভাইরাল আর্থ্রাইটিস। হ্যাঁ, এটা ভালো হয়ে যায়, কিন্তু যখন 1 মাস 1.5 মাসের বেশি থাকে তখন হয়তো বা কিছু ওষুধ লাগে, একটা সময় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেক ক্ষেত্রে দেখছি যে 2 মাস 3 মাস 4 মাসও চলছে। হ্যাঁ, এই চিকুনগুনিয়া বেশ কষ্ট পাচ্ছে মানুষ। তো ডেঙ্গু চিকুনগুনিয়া তো আছেই সাধারণত, আবার কিছু রোগী যেটা বললাম আর কি আগেই, অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এগুলোর প্রকোপও বেড়ে গেছে। হ্যাঁ, এগুলোও আসছে।
আর এমনি তো রুটিন ডিজিজ যেগুলো সারা বছরই আক্রান্ত হয় সেগুলো আছেই, সাথে এই ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং অ্যালার্জিজনিত ইস্যু, হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এগুলো এখন একটু বেশি। রাইট। চিকনগুনিয়ার কথা যেহেতু আপনি বললেন, আমি সে প্রসঙ্গে আরেকটু বেশি করে জানতে চাইবো। সেটা হচ্ছে চিকনগুনিয়াতে সাধারণত আমরা জানি যে আপনিও বললেন জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে সারা শরীরে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয় এবং এই ব্যথাটা অনেক লং লাস্টিং করে, অনেক দিন পর্যন্ত থাকে। এই সময়ে এদের চিকিৎসাটা আসলে কেমন হওয়া উচিত, বা ব্যথানাশক যে ওষুধগুলো আমাদের বাজারে আছে সাধারণত, সেই ওষুধগুলো খাওয়া কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনার কাছে মনে হয় স্যার? ডেঙ্গু, চিকুনগুনিয়া একই গোত্রের ভাইরাস দিয়ে হয়, কিন্তু আপনার ডেঙ্গুটা অনেক রিস্ক ক্যারি করে। এর প্রভাব অনেকটা নটোরিয়াস, একসময় মানুষের মৃত্যু পর্যন্ত আসতে পারে, কিন্তু চিকুনগুনিয়াতে সেই ঝুঁকি নাই। ডেঙ্গুটা আপনার সাধারণত 4, 5, 6, 7 দিনে ভালো হয়ে যায়, কিন্তু চিকুনগুনিয়া 4, 5, 7 দিনে ভালো হতে পারে, কিন্তু একটা সময় দেখা যায় 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস চলছে এমন। কিন্তু অন্যান্য আর্থ্রাইটিসের সাথে চিকুনগুনিয়ার হলো সুবিধা অসুবিধা হলো এখানে ব্যথাটা অনেক বেশি, কিন্তু কিছু আর্থ্রাইটিস আছে যেগুলো জয়েন্টকে একেবারে নষ্ট করে ফেলে, মাল্টি অর্গান, বিভিন্ন অর্গানকে অ্যাটাক করে, সেইটার ঝুঁকি এখানে থাকে না। আর চিকুনগুনিয়াতে মেইনলি আমরা চিকিৎসা করি, প্রথমে ব্যথানাশক ওষুধ দিই। ডেঙ্গুতে যেটা দেওয়া হয় না, ডেঙ্গুতে কিন্তু ব্যথানাশক ওষুধ দেওয়া নিষেধ। হ্যাঁ, তো চিকুনগুনিয়াতে এটা আবার দেওয়া যাবে এবং দেওয়া হয়। সাধারণত আমরা প্রথমে ব্যথানাশক ওষুধ দিই, হয়তো বা 1 সপ্তাহ দিলাম, ভালো হয়ে গেলে আলহামদুলিল্লাহ। যদি না হয় সাধারণত 1 মাস পর্যন্ত দেওয়া হয়। এরপরে যদি না হয় আরও অনেক ডিজিজ মডিফাইং ড্রাগ বলি আমরা, অন্যান্য বাতজ্বর, আর্থ্রাইটিস ইউজ করা, এই ধরনের ওষুধ লাগতে পারে কিংবা দেওয়া হচ্ছে। সেগুলোতে রেসপন্স করছে। সাধারণত ব্যথাটা আস্তে আস্তে কমে আসে। প্রথমে অনেক বেশি থাকে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমে আসে, একটা সময় ভালো হয়ে যায়। এর সাথে যদি আপনাকে আরেকটু বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এটার সাথে ওষুধের পাশাপাশি যাদের ব্যথাটা বেশি, তাদেরকে ফিজিওথেরাপি দেওয়ার কোনো আছে কিনা? ফিজিওথেরাপি তো আপনি দিতে পারেন, যেহেতু এটা অত লং লাস্টিং কোনো ডিজিজ না, কিংবা জয়েন্টকে নষ্ট করে ফেলবে এমন না। ভাইরাল আর্থ্রাইটিস বলি আমরা, ভাইরাল আর্থ্রাইটিস বেশিরভাগ ভালো হয়ে যায়। আপনি ফিজিওথেরাপি দিতে পারেন, বাট ভেরি এসেনশিয়াল এমন আসলে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে শীতকালীনের আপনি যেটা বলছিলেন যে অনেক ধরনের মানুষই একটা রিস্কের মধ্যে থাকে, যেমন যাদের দীর্ঘদিন ধরে অসুস্থতা রয়েছে কিংবা ধূমপানে আক্রান্ত, এইভাবে ক্যাটাগরি যদি করি, তাহলে আমরা কোন কোন শ্রেণীর মানুষগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে আপনার কাছে মনে হয় শীতকালীন? এটা আসলে আপনার যেগুলা আবহাওয়ার সাথে রিলেটেড এ ধরনের ডিজিজগুলোতে সাধারণত সবচেয়ে বেশি আক্রান্ত হয় বাচ্চারা এবং বৃদ্ধরা। বাচ্চাদের ক্ষেত্রে তো আপনাকে সাবধানে থাকতে হবে যাতে ঠান্ডা কোনোভাবে না লাগে, একটা বিষয়। আর বৃদ্ধদের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার হলো অ্যাডুকুয়েট প্রিপারেশান রাখা, যদি সমস্যা হয়, কিংবা ওষুধগুলোকে কন্টিনিউ করা। হ্যাঁ, তার অন্যান্য প্যারামিটার, ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনি, লিভার, হার্ট, এগুলো ঠিক আছে কিনা দেখে নেওয়া। কিংবা অনেক সময় দেখা যায় যে যাদের কিডনির রোগ আছে, কিংবা অ্যাডভান্স হার্ট ফেলিওর, হ্যাঁ, লিভার ফেলিওর, কিংবা যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন তাদের সিওপিডি বলে একটা রোগ হয়, কিংবা ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা সাধারণত পারিবারিক রোগ, বাবা মা থেকে আসে, এই ধরনের রোগীদের ঝুঁকিটা বেশি থাকে। হ্যাঁ, ঝুঁকি বেশি থাকে। হঠাৎ করে অ্যাজমার অ্যাটাকটা বেড়ে গেল, শ্বাসকষ্টের অ্যাটাক বেড়ে গেল, সেক্ষেত্রে হসপিটালে অ্যাডমিশন লাগতে পারে। তারপরে সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে নিউমোনিয়া আক্রান্ত হয়, সেটাও হসপিটালে অ্যাডমিশন লাগতে পারে। হ্যাঁ, তো এইগুলাকে আপনার প্রপারলি কেয়ার নেওয়া এবং প্রিপারেশান থাকা, এবং কোনো ঝামেলা আছে কিনা, অর্থাৎ ডায়াবেটিসটা আনকন্ট্রোল, সেটা কন্ট্রোলে রাখলাম, প্রেশারটা আনকন্ট্রোল, সেটাকে কন্ট্রোলে রাখলাম, এই বিষয়গুলো ঠিক রাখি, একটা প্রিপারেশান রাখা আর কি।
আচ্ছা, ওকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা মোটা দাগে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরা যাদের ইমিউনি সিস্টেমটা একটু দুর্বল হয়ে পড়েছে তারা দুর্বল সাধারণত হয়েছে। সবচেয়ে বেশি জি, ঝুঁকির মধ্যে জি। থাকে সাধারণত। এই সময়ে আমাদের আরও যে বেশি প্রাদুর্ভাবটা হয়, আপনি বলেছেন যে স্কিনের প্রবলেমগুলোও দেখা দেয় সবচেয়ে বেশি, এবং বাতাস যেহেতু একটা শুষ্ক এবং বাইরে যেহেতু খুব বেশি ধুলাবালি থাকে, এইগুলো থেকে বেঁচে থাকার আসলে উপায়টা কি হতে পারে? স্কিনের প্রবলেম প্রবলেমগুলো শীতকালে বেশি হয় আপনার, সেটা হলো স্কিনগুলো ফেটে যায়, ক্র্যাক হয়। crack হ্যাঁ, হয়। এটা হলো মূলত আপনার হিউমিডিটি ডিফারেন্স হয় যার কারণে। তো এটার জন্য আপনার প্রিপারেশন হলো ইমোলিয়েন্ট, ভ্যাসলিন জাতীয় জাতীয় কিছু। অয়েলি এই বিষয়গুলো একটু শরীরে তেল মাখা অথবা পায়েটা এগুলাতে যাতে ফেটে না যায়, এটা ভ্যাসলিন দিলে ডিরেক্ট যখন স্কিনের সাথে এয়ার কন্ট্যাক্ট না আসে, শুষ্ক এয়ার, তখন দেখা যায় যে এটা হয়তোবা একটু ভ্যাসলিনটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আচ্ছা। সেক্ষেত্রে হয়তোবা একটু স্কিনের কন্ডিশনগুলো ভালো থাকে। তবে অন্যান্য রোগগুলা আপনার সাধারণত স্কিনের আরও ইস্যু, ফাঙ্গাস আছে, খোসপত্রাজ issue যেটা। হ্যাঁ, তারপর স্ক্যাবিস আছে। হ্যাঁ, স্ক্যাবিস সারা বছরই হতে পারে, গরমের সময় হয় সাধারণত কন্টামিনেশন। হ্যাঁ, যেখানে হোস্টেল, মাদ্রাসা, যেখানে বাচ্চারা একসাথে অনেকগুলা থাকে, ওদের দেখি যে বেশি থাকে। বেশি থাকে। একসাথে ঘুমায়, কাছাকাছি থাকে, হ্যাঁ, ওখান থেকে তার ফ্যামিলি অ্যাটাক হয়। এখন কিন্তু স্ক্যাবিসের সংখ্যাটাও একেবারে কম না, বেশ বেশি মনে হচ্ছে, স্ক্যাবিসও বেশি। আর ফাঙ্গাল ইনফেকশন তো আছে, ফাঙ্গাস সবচেয়ে বেশি পাওয়া যায় যারা আসলে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, এবং বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, স্পেশালি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে আচ্ছা, আমি দেখি যে ফাঙ্গাল ইনফেকশনটা খুব বেশি খুব হয়। বেশি হয়। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তার মানে আমাদেরকে শিশুদেরকে এবং বৃদ্ধদেরকে সাধারণত সবচেয়ে বেশি সচেতনতার মধ্যে দিয়ে রাখা উচিত এই টাইমটাতে। অবশ্যই। এই টাইমে শিশুদের নিউমোনিয়ার প্রকোপটা সবচেয়ে বেশি দেখা দেয়। বাচ্চাদের নিউমোনিয়া যেন না হয়ে যায়, বা শুরুতেই যে কোন লক্ষণগুলো আমরা দেখা দিলে বুঝে নিতে পারি যে নিউমোনিয়া হয়েছে, আমাকে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আমরা বাচ্চাদের জন্য, একেবারে ছোট বাচ্চাদের জন্য আমরা বলি ARI। হ্যাঁ, জি, জি। ARI অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, এটাকে বলি। এটার গ্রেডিং আছে। হ্যাঁ, সাধারণত খারাপ হয়ে যায় সেসব বাচ্চা 2 মাস পর্যন্ত একটা হিসাব, 2 মাসের পরে একটা হিসাব। সাধারণত ঘন ঘন শ্বাস নিচ্ছে। হ্যাঁ, ঘন ঘন শ্বাস নিতে দেখা যাচ্ছে যে আপনার 40-50টার উপরে শ্বাস নিচ্ছে মিনিটে। হ্যাঁ, তারপরে আপনার বুকের নিচের অংশ শ্বাস নেওয়ার সময় দেবে যাচ্ছে। হ্যাঁ, মায়ের দুধ খেতে পারছে না, স্টপ ফিডিং ওয়েল। হ্যাঁ, ঠিক আছে, খুব বেশি কান্নাকাটি করছে, এরকম। খুব বেশি কান্নাকাটি করছে, দুধ খাচ্ছে না, শ্বাস নিচ্ছে ঘন ঘন, আবার শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ দেবে যাচ্ছে। হ্যাঁ, এর সাথে জ্বর, সর্দি, নাক টাক বন্ধ আছে। এই বিষয়গুলো হলো খুব ডেঞ্জারাস সাইনের ভিতরেও মেইনলি আপনার রেসপিরেটরি রেট, অর্থাৎ শ্বাসের হার অনেক বেশি, বুকের নিচের অংশ দেবে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না, হ্যাঁ, ঘুমাচ্ছে না, কান্নাকাটি বেশি করছে। এই বিষয়গুলো খুবই অ্যালার্মিং বাচ্চাদের জন্য আর কি। ওকে, না এখানে যদি আমি একটা ছোট্ট একটা বিষয় একটা জানতে চাই, ঘরোয়া পদ্ধতি যেটা আমরা বলে থাকি, যেমন হঠাৎ করে যদি কারোর একটা প্রবলেম গভীর রাতে এই সমস্যাগুলো দেখা দেয়, সেক্ষেত্রে আসলে ডাক্তারের কাছে নিয়ে যেতেও একটা সময় লাগবে, কিংবা রাতটা শেষ না হওয়া পর্যন্ত তাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। এই সময়ে তারা আসলে মানে কী ধরনের পদক্ষেপগুলো নিতে পারে, বা কী ধরনের ট্রিটমেন্টগুলো ঘরোয়া পদ্ধতিভাবে নিতে পারে বাচ্চাদের? আপনার নিজের তো একটা জাজমেন্ট আছে যে বাচ্চা ঠিকমতো খাচ্ছে না, শ্বাস অনেক বেশি নিচ্ছে, বুকের নিচের অংশ দেবে যাচ্ছে, ঘুমাচ্ছে না। তো এই বিষয়গুলো তো অ্যালার্মিং। এই বিষয়গুলো তো আপনি নিজে এটা বুঝতে পারবেন যদি এমন হয় হসপিটালে নিয়ে গেলেন। আর যদি বাচ্চা বেশ খেলাধুলা করছে, হ্যাঁ, ওয়েল অ্যালার্ট, হ্যাঁ, হ্যাপি আছে বাচ্চা, প্লেফুল যেটা বলি আমরা, খেলাধুলা করছে, এটা নিয়ে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনি হয়তো বা জেনারেল ফিজিশিয়ান কিংবা শিশু বিশেষজ্ঞের কাছে নিতে পারেন, কিংবা বাসায় আপনি দেখলেন যে নাক দিয়ে পানি পড়ছে, সেক্ষেত্রে আপনি একেবারে বাচ্চাদের যে নরসল, নোজোমিস্ট যে স্প্রে কিংবা ড্রপ আছে এগুলো দিতে পারেন। হ্যাঁ, যদি শ্বাসকষ্টের আগে থেকে থাকে, আপনি আগে থেকে হয়তো বা একটু নেবুলাইজেশনের উইন্ডেল প্লাস, বুডিকট, হ্যাঁ, সালপ্রেক্স, এগুলো ঘরে অবশ্যই রাখা উচিত। হ্যাঁ, স্পেশালি যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, একটু নেবুলাইজার দিয়ে দিলেন। হ্যাঁ, এটা হয়তো বা লাইফ সেভিং হতে পারে। হ্যাঁ, জ্বর আছে, একটু নাপা সিরাপ রেখে দিলেন, হ্যাঁ, এটা দিতে পারেন, কিংবা ঠান্ডার অ্যান্টিহিস্টামিন জাতীয় সিরাপ বাসায় রেখে দিলেন।
নাক দিয়ে পানি পড়ছে, কাশি দিচ্ছে, সেক্ষেত্রে রেখে দিলেন। আপনি প্রাথমিক চিকিৎসা আপনি নিজেই বাসাতে এগুলো করতে পারেন এবং এগুলো হার্মফুল না। আচ্ছা, বরং যদি সমস্যা হয় বাচ্চার, সেক্ষেত্রে দ্রুত হসপিটাল নিয়ে যাওয়াটাই হার্মফুল। হ্যাঁ, বাচ্চা তো মুখে বলতে পারে না, হ্যাঁ, যার কারণে একটু খারাপ মনে করলে নিয়ে যাওয়া উচিত। অবশ্যই। জি জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিউমোনিয়া নিয়ে যে বিষয়টা কথা বলছিলাম, এর সাথে বড়দের ক্ষেত্রে যেটা সবচেয়ে আপনি বলেছেন যে আর্থাইটিসের ব্যথাটা সবচেয়ে বেশি বেড়ে যায়, এই ব্যথাটা যেন না বেড়ে যায় তাতে আমাদের কী ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত বড়দের ক্ষেত্রে? চিকুনগুনিয়া হলে তো আর সচেতনতার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ডেঙ্গুর সচেতনতা আছে, কিংবা চিকুনগুনিয়ারও আছে। চিকুনগুনিয়া তো মশাবাহিত রোগ, তাহলে মশা ব্রিডিং না হয়, না জন্মায়, হ্যাঁ, সেটার ক্ষেত্রে আপনার স্পেশালি স্ট্যাগন্যান্ট ওয়াটার, যে এই যে হয়তো বাসার পাশে বেলকনিতে আছে, ফুল গাছের টব আছে, সেখানে পানি জমে আছে, বা গ্রামে গঞ্জে একটা বদ্ধ জায়গা, হ্যাঁ, একটা হয়তো ডাবের খোলাতে, কিংবা একটা ভাঙা পাতিলে, কিংবা টায়ারের ভিতরে পানি জমে আছে, কিংবা স্ট্যাগন্যান্ট ড্রেন, যে ড্রেনের পানিতে স্রোত নাই, এখানে মশা জন্মায়। এই ধরনের মশা জন্মানোর স্থানগুলোকে আপনার ডিসকার্ড করে ফেলা, নষ্ট করে দেওয়া, যাতে মশা ওখানে জন্মাতে না পারে। স্প্রে করা নিয়মিত, হ্যাঁ, অ্যান্টিমসকিটো যে স্প্রে আছে, এগুলাকে স্প্রে করা, এটাই প্রিপারেশান। আর মশারি টাঙায় ঘুমানো, হ্যাঁ, অনেক সময় মোটামুটি এগুলাই আমরা দেখব। জি জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আরও যদি একটু ব্রডলি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই সময় সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায় সাধারণত সর্দি কাশি কিংবা জ্বরের। এইগুলো থেকে বাচ্চাদেরকে কিংবা বড়োদেরকে, শীতের যেহেতু শুরুতেই এই প্রবলেমটা বেশি দেখা দেয় আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই, আমরা শুরু থেকেই কী ধরনের প্রিপারেশনটা নিয়ে রাখতে পারি? বাচ্চাদের জন্য আপনি বিশেষ করে ঠান্ডা যাতে না লাগে, হ্যাঁ, একটা পায়ে স্যান্ডেল কিংবা মোজা দিয়ে হাঁটা, গায়ে গরমের কাপড় চোপড় রাখা, ঠান্ডা কোনো কিছু না খাওয়ানো, একটু পানিগুলা গরম করে কিংবা নর্মাল টেম্পারেচারে এনে খাওয়ানো, এই বিষয়গুলো। আর বড়দের ক্ষেত্রেও একই ঘটনা। বড়রা আপনার শরীর যাতে ঠান্ডা না লাগে, ঠান্ডা পানি, আইসক্রিম বিষয়গুলোকে অ্যাভয়েড করা, হ্যাঁ, এইগুলাই। আর বিশেষ করে বড়দের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা। বাইরে আপনি গেলে ধুলাবালি আছে, হ্যাঁ, অন্যান্য আরেকজন ভাইরাল আপনার ফিভারে আক্রান্ত, সেখান থেকে হাঁচি কাশি থেকে আপনার ভিতরে আসতে হবে, সেটা প্রিভেনশনের জন্য মাস্ক পরতে পারে। অথবা ধুলাবালি থেকে অ্যালার্জি আছে, ধুলাবালি অ্যালার্জি যারা, সেটা দেখা গেলো যে ধুলাবালিতে তার হাঁচি কাশি, নাক বন্ধ, ওখান থেকে একটু শ্বাসকষ্ট, তাহলে বিষয়টাকে আপনি প্রিভেন্ট করার জন্য, প্রতিকারের জন্য আগে থেকেই আপনি মাস্ক পরতে পারেন, এবং গুড হ্যাবিট। হ্যাঁ, তার মানে এখানে আমরা পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য যে বিষয়গুলো পরিধান করা দরকার, সেগুলো সাধারণত আমাদের সব আগে থেকে একটা প্রিপারেশন নিতে হয়। এবং বাজারগুলোতেও কিন্তু অনেক আগে থেকে এই প্রিপারেশনটা নিয়ে ফেলে, নতুন নতুন পোশাকের সমারোহ তৈরি হয়ে যায় বাজারগুলোতে সাধারণত এই টাইমটাতে। আমাদেরও সেরকমভাবেই প্রিপারেশন নেওয়া উচিত। জি, আমরা আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই সময়ে বাতের ব্যথাও মানুষের সবচেয়ে বেশি বেড়ে যায়। সাধারণত হয়তো শীতের শুরুর দিকেই বাতের ব্যথাটা বেড়ে যায়। এই বাতের ব্যথাটা বেড়ে যাওয়ার কারণটা কী হতে পারে, অথবা এখান থেকে যদি যেন না বেড়ে যায় তাহলে প্রিপারেশনটা কী হতে পারে বাতের ব্যথার ক্ষেত্রে? না, একটা তো বললাম যে ভাইরাল আর্থ্রাইটিস, যেটা চিকুনগুনিয়া দিয়ে হচ্ছে, কিংবা আদার্স কিছু ভাইরাস দিয়ে হচ্ছে। এছাড়াও আবার আমাদের কিছু আছে রিমোটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, এসএলই, অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে, তারপরে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, হ্যাঁ, অ্যাক্সিয়াল স্পন্ডাইল আর্থ্রাইটিস, হ্যাঁ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই প্রতিটা ডিজিজ শীতকালে একটু বেড়ে যায়। এটা আবহাওয়াজনিত, যেহেতু আমাদের আসলে আমরা ঠান্ডা আবহাওয়ার কারণেই হয়। কারণ দেখবেন যে আপনি যে কোনো বাত ব্যথা আপনি গরম সেক দিলেন একটু আরাম পাওয়া যায়। তো এরকম ঠান্ডাতে একই কারণেই একটু বেড়ে যায়। হ্যাঁ, তো এটার জন্য শরীরটাকে গরম রাখার জন্য চেষ্টা করা, আর তার যে রুটিন মেডিকেশান যেগুলো আছে, ঔষধ, সেগুলো নিয়মিত সেবন করা। এই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা
কথা বলছি শীতকালের রোগ এবং তার প্রস্তুতি বা প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমাদের স্যার আছেন, কাজী ইসমাইল হোসেন স্যার আছেন। তার কাছ থেকে আমরা আরও কথা শুনবো ইনশাআল্লাহ। সময় হচ্ছে আমাদের একটি বিরতি নেওয়ার। বিরতির পরে আবার ফিরে আসছি, অবশ্যই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান শরীর ও মন এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্যানভিশন টেলিভিশনের ফেসবুক পেজ, প্যান হেলথ এবং ইউটিউব চ্যানেল, দুই জায়গাতেই সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে সংযুক্ত হতে পারবেন এবং এখান থেকেই আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে শীতকালীন যে রোগগুলো হচ্ছে বা শীতকালীন রোগের প্রস্তুতি বা প্রতিকার কী হতে পারে এই বিষয় নিয়ে আমাদের সাথে আপনারা কথা বলতে পারবেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলার অনুরোধ রইল। এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রিটিক্যাল মেডিসিন কেয়ার বিশেষজ্ঞ এবং আইসিইউ বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালের ডাক্তার কাজী মোহাম্মদ ইসমাইল হোসেন স্যার আমাদের সাথে সংযুক্ত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আবার বিরতির পরে। জি, ধন্যবাদ। দর্শকদের আবার পুনরায় স্বাগতম এবং আপনাকেও স্বাগতম। জি, প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও অনুরোধ করব যে অনুষ্ঠানটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের চিকিৎসকের সাথে কথা বলতে পারবেন। স্যার, আমরা শীতকালীন যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বা শীতকালীন যে ধরনের রোগগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম বা তার প্রতিকারগুলো কী হতে পারে। কিছুক্ষণ আগে আমাদের একজন দর্শক কমেন্টের মাধ্যমে উনি প্রশ্ন করেছেন যে তার 9 বছর বয়স বাচ্চার নিয়মিত সর্দি কাশি লেগে থাকে এবং টানা সর্দি কাশি লেগে থাকে এবং যখনই সর্দি কাশি লাগে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই যে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে বা টানা পুরো শীতকালটা জুড়েই তার সর্দি কাশি লেগে, এটার ক্ষেত্রে তার করণীয়টা কি হতে পারে স্যার? হ্যাঁ, ধন্যবাদ দর্শককে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। দর্শকের উদ্দেশ্য করে বলছি যে হয়তোবা আপনার বাচ্চার অ্যালার্জিজনিত ইস্যু আছে, হয়তো পরিবারে আপনার কিংবা আপনার ওয়াইফের অ্যালার্জিজনিত ইস্যু থাকতে পারে, কিংবা আপনাদের তারের উপরে বংশে অর্থাৎ আপনার বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি তাদের ধরনের অ্যালার্জিক ইস্যু থাকতে পারে। তো এই ধরনের থাকলে বাচ্চাদের এমন হবে, সাধারণত বাচ্চাদের বেশি হয়, আস্তে আস্তে বয়স হলে অনেকেদের কমে যায় কিংবা অনেকে সারা জীবনই থাকে কম বেশি। আমার নিজেরও যেমন অ্যালার্জি আছে। তো যেটা হলো অ্যালার্জির প্রাদুর্ভাব বেড়ে গেছে, এটা শীতের কারণে হতে পারে, ধুলাবালির কারণে হতে পারে, হয়তো বা কোনো ইনফেকশানে হতে পারে। তো সেটার জন্য আপনি প্রাথমিক চিকিৎসা করবেন যে সর্দি কাশির জন্য ঠান্ডার ওষুধ খাবেন। 9 বছর বয়সে যেহেতু বাচ্চা, যদি অনেক বেশি শ্বাসকষ্ট হয় তাহলে নেবুলাইজ করার ব্যবস্থা করবেন, অথবা আপনি ইনহেলার নিতে পারেন। হ্যাঁ, ইনহেলার নিতে পারে এই, আর হয়তো বা ওই যে মন্টিলুকাস্ট জাতীয় ট্যাবলেট কিছুদিন খেতে পারে, হয়তো 1 মাস 2 মাস। টানা কোনো ওষুধ খাওয়া ঠিক নয় আর কি। কিংবা কিছুদিন ইনহেলার নিতে পারে, প্রয়োজন অনুযায়ী বাড়ানো যাবে, কমানো যাবে, আস্তে আস্তে কমায় ফেলতে হবে এই। আর জটিলতা হলে হয়তো আরও অনেক ওষুধ লাগতে পারে, নিউমোনিয়া লাইক থাকলে কিংবা বুকে ইনফেকশান এই ধরনের কিছু থাকলে তো আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে, অনেক ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে। সবগুলোকে মাথায় রাখা আর কি এই। এছাড়া বাচ্চার জন্য এমন দুশ্চিন্তার কিছু না, বাচ্চার যেহেতু প্রায় হয়, নিশ্চয়ই তার হয়তো অ্যালার্জি জাতীয় ইস্যু আছে। হ্যাঁ, এবং এই অ্যালার্জিকে দমন করার জন্য হয়তো একটু লম্বা সময় অনেক সময় আমরা ওষুধ দিয়ে থাকি। বাচ্চাদের হয়তো বা শীতে 2 মাস টানা ওষুধ দিয়ে রাখলাম, তাতে করে অনেক সময় বাচ্চা ভালো থাকে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই। এই সময়ে যে ধরনের রোগগুলো হয়ে থাকে বা যে ধরনের রোগীগুলো আপনাদের কাছে এসে থাকে, এই রোগীগুলোর ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্টের মানে পূর্ব প্রস্তুতি বা ট্রিটমেন্ট শুরু করার আগে কিছু টেস্ট তো আপনারা সাধারণত করিয়ে থাকেন। এই টেস্টগুলো কি আমাদের ব্যয়বহুল কিনা বা গ্রামের মানুষের জন্য সেটা সহনশীল কিনা বা গ্রামের মানুষরা সহজেই এই টেস্টগুলো করতে পারে কিনা? আসলে এটা অ্যাবসলিউট কিছু না, রিলেটিভ বিষয়। হ্যাঁ, আপনি একজনের কাছে হয়তো 1 লক্ষ টাকা কোনো বিষয় না, আবার একজনের কাছে 10 টাকা অনেক বিষয়। হ্যাঁ, যে রিক্সাওয়ালা ঘন্টায় 50 টাকা 100 টাকা ইনকাম করে, আমরা একটা ফোন নিয়ে এসে এটা কথা বলবেন সেটা। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? পরিচয় দিয়ে কথা বলেন।
আসসালামু আলাইকুম, আমি ঢাকা আসসালাম। থেকে বলছিলাম। জি জি আমার একটু তার কাছে জানার ছিল যে আমার একটা ছোট ভাইয়ের হচ্ছে যে ওর নাকের মধ্যে ডাক্তারকে দেখাচ্ছিলাম, বলছে যে মাংস বেড়েছে। হ্যাঁ, আচ্ছা ওর আসলে এটা ট্রিটমেন্টটা কি, এটা যেটা ট্রিটমেন্ট একটু জানতে চাচ্ছিলাম। আর হচ্ছে যে ওর টানা হচ্ছে যে একদম সর্দি লেগে থাকে এবং সর্দি লেগেই থাকে আর কি, লেগেই থাকে, কাশি এগুলো লেগেই থাকে। হুম হুম এখন ডাক্তার যে বলছে মাংস বাড়ছে, এটার আসলে স্থায়ী সমাধানটা কি হতে পারে এটা একটু জানার জন্য। বয়স কত আপনার? বয়স হচ্ছে 11। বয়স 11 বছর। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে প্রিয় দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আপনার প্রশ্নে উত্তরে আসবো ইনশাআল্লাহ। যে যে আমরা যে কথাগুলো যে কথাটা বলছিলাম, বলছিলাম মানুষের ক্রয় ক্ষমতা, হ্যাঁ ক্রয় ক্ষমতা তো আপনার ভ্যারি করে। রাইট, হ্যাঁ, এটা হলো ক্রয় ক্ষমতার সাথে সম্পর্কিত। আমাদের দেশে একজন মানুষ 1 ঘন্টায় কাজ করে আপনার 100 টাকা পাইলো। আবার উন্নত বিশ্বে আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে ফোন করে বলল যে 2.5 কেজি ওজনের রুই মাছ কিনছে 500 টাকা কেজি, বাংলাদেশি টাকা 500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তারা 1 ঘন্টা ইনকাম করলে মিনিমাম ইনকাম করে কানাডাতে কানাডিয়ান $15, $16, অর্থাৎ 1300 টাকা। 1300 টাকা। তাহলে 1300 টাকা ঘন্টা ইনকাম করে 500 টাকা রুই মাছ কিনছে 2.5 কেজি ওজনের, কানাডাতে বসে। কানাডাতে। আর আমাদের রিক্সাওয়ালা সে 500 টাকা ইনকাম করতে তার হয়তো বা 8 ঘন্টা লাগতে পারে। জি, তাহলে 8 ঘন্টা ইনকাম করে সে 1 কেজি রুই মাছ কিনতে পারছে। তাহলে দুইজনের পারচেস ক্যাপাসিটি, ক্রয় ক্ষমতা কিন্তু সমান না। সমান। তো এটা একটা বিষয়। একই ইস্যু, আপনার একজনের কাছে 10 টাকা অনেক গুরুত্ব, একজনের কাছে 1 লক্ষ টাকা কোনো ইস্যু না। এসো না। এটা মানুষের তো আসলে চিকিৎসা ব্যয় করা আসলে কঠিন, অনেক কঠিন। চিকিৎসা খরচ স্পেশালি যদি বেসরকারি পর্যায়ে আসে, আমার কাছে একটা সামান্য জ্বর সর্দি কাশি রুগী আসলে আমার ভিজিট আছে, কিছু বেসিক পরীক্ষা খেয়ে দিতে হয়, সব মিলাই তার 2-3 হাজার টাকা খরচ হয়ে যায়। হয়তো বা সে মাসে 15,000 টাকা ইনকাম করে। রাইট, ডে লেবার তো আসে, আমরা হয়তো কিছু কনসিডার করি, কিন্তু সেটা তার জন্য অনেক কষ্টের। অনেক কষ্ট। হয়তো বা গভর্নমেন্ট হসপিটালে গেলে সে পারতো, কিন্তু সে যায় নাই, তার হয়তো বা কনফিডেন্স নাই, দুর্বল ব্যবস্থাপনা সব মিলে আর কি। আমরা মানুষের জন্য তো ওই অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, রাষ্ট্র ব্যবস্থাটা এত মানুষের জন্য গণমুখী হয়তো হয়নি। মানুষের জন্য গণমুখী হয়। রাইট। তো এটা এরকম ইস্যু আসলে ভ্যারি করে, মানুষ কষ্ট করে হলেও চিকিৎসা করে জীবন বাঁচানোর স্বার্থে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা এই সময়ে সাধারণত মানুষের সাইনাসের প্রবলেমটাও একটু বেড়ে যায়, বা যে আমাদের কিছুক্ষণ আগে যে দর্শক বললেন যে তার ছোটো ভাইয়ের নাকের মাংস বেড়ে গেছে, ডাক্তার বলেছে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট চলছে, তার কিন্তু ভালো হচ্ছে না, কিন্তু এটার থেকে প্রতিকার কি হতে পারে আমাদের দর্শক জানতে চেয়েছেন, এটা একটু যদি আমরা বলতে পারি। ধন্যবাদ। দর্শকের প্রশ্নের উত্তর হলো, উনি বলছেন যে বারবার ঠান্ডা লাগে, বারবার ঠান্ডা লাগে। বারবার ঠান্ডা লাগে সাধারণত অ্যালার্জিক প্রবলেম থাকলে। তো অ্যালার্জিক প্রবলেম থাকলে মাংস বেড়ে গেছে, আমি তো ডেফিনেটলি বুঝতে পারছি না। বিষয় সাধারণত দুইটা ঘটে, একটা পলিপ হয় অথবা হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট, একটা স্ট্রাকচার আছে নাকি, এটা বড় হয়ে যায়। বড় হয়ে গেলে নাক ব্লক থাকে, অনেক সময় পলিপ কেটে ফেলতে হয়, হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট অপারেশন করতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ডিএনএস থাকে, ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, যদিও সেটা অ্যালার্জির সাথে সরাসরি না, এটা মাঝখানে নাকের মাঝের পর্দাটা একটু বাঁকা থাকে, নাক ব্লক ঘন ঘন হয়, এই বিষয়গুলো থাকে। এটার জন্য একটা অ্যালার্জিক জনিত ইস্যু থাকলে তো বিষয়টার প্রতিকার খুব ভালো আছে এটা নাই, তারপরেও মোটামুটি হয়তো বা একজন ইএনটি কনসালটেন্টের কাছে গেলে উনি হয়তো দেখে একটা ব্যবস্থা করতে পারেন, হয়তো অ্যালার্জির ম্যানেজমেন্ট দিতে পারেন, অথবা কোনো অপারেশন করতে পারেন। হ্যাঁ, পলিপেক্টমি কিংবা হাইপারট্রফিক ইনফিরিয়র টার্মিনেট, এটা আমরা এটা কিছু অংশ কেটে ফেলা হয়, এই বিষয়গুলো করতে পারে। সেক্ষেত্রে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাওয়াটাই আসলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। রাইট, ঠিক একই রকম প্রশ্ন যেটা আমি শুরুতে বলছিলাম, যে সাইনাসের প্রবলেমটাও কিন্তু একই রকমই, সাইনাসের থেকে মাথা ব্যথা সবচেয়ে বেশি বেড়ে যায়, এই ঠান্ডার কারণেও কিন্তু এটা হতে পারে। এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে? সাইনাস তো কিছুই না, সাইনাস হলো আমাদের এই স্কাল, হ্যাঁ, ফেস, বোনস, মুখের যে হাড়টি, এগুলোর ফাঁকা জায়গা, এখানে নর্মালি বাতাস থাকে। তা আপনার যখন ঠান্ডা লাগে নাক দিয়ে পানি আসে, তার সাইনাসের ভিতরে পানি জমে, সেখান থেকে ইনফেকশন হতে পারে।
পানি জমলে ইনফেকশন হলে এমনি তো মাথা ব্যথা হতে পারে, অনেক সময় এখান থেকে ইনফেকশন হয়, দীর্ঘদিন থাকে। হ্যাঁ, এই সাইনাস থেকে বারবার সাইনাস ইনফেকশন হওয়া খারাপ, অনেক এখান থেকে ইনফেকশন ব্রেনে যায়, এটার জন্য আমার কানে ইনফেকশন হয় অনেক ক্ষেত্রে। তো বিষয়গুলোকে প্রপারলি কেয়ার করতে হবে আপনাকে বুঝে। জি, তার মানে সাইনাসের প্রবলেম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা একজন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে আমরা একটা ট্রিটমেন্ট ইএনটি কিংবা জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে পারে, কাছে যে মেডিসিন স্পেশালিস্ট, জেনারেল ফিজিশিয়ান যেতে পারে। তারা প্রপার টাইমে রেফারেল দিতে পারে যে না আমি পারছি না, আপনি একটু নাক কান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন। জি জি, এমন হতে পারে। ওকে, জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের সর্বশেষের যে বিষয়টা আপনার কাছে একটু জানতে চাইবো সেটা হচ্ছে যে শীতকালীন যে সমস্যাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, ঠিক এই মুহূর্তে যে দর্শকটি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, এক নজরে যদি আমরা একটু বলতে চাই যে কী ধরনের প্রস্তুতি শীতের শুরু থেকে নেওয়া উচিত বা কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনার কাছে মনে হয়, যদি আমরা এক নজরে একটু আমরা দর্শককে বলে দিতে চাই। প্রস্তুতিটা আসলে দুই ধরনের গ্রুপের থাকা উচিত, বাচ্চাদের জন্য, বৃদ্ধদের জন্য, তাই না? বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আপনার অ্যাডিকুয়েটলি শীতের ড্রেস এগুলাকে ঠিকঠাক রাখবেন। ঠান্ডা খালি পায়ে হাঁটতে দেওয়া উচিত না। হ্যাঁ, মোটা জামা কাপড় কিংবা শীতের জ্যাকেট কিংবা সোয়েটার এই ধরনের ড্রেসগুলো পরানো, হ্যাঁ, মাথায় হুডি দেওয়া কিংবা ক্যাপ পরা, এই বিষয়গুলো। আর বয়স্কদের জন্য একই ঘটনা। এবং বয়স্কদের জন্য আপনি যেটা করতে পারেন, আমরা ভ্যাকসিন দিতে পারেন। নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, হ্যাঁ, ভ্যাকসিন ইয়ারলি দেওয়া যায়, 5 ইয়ারলি দেওয়া যায়। এই আপনি যদি ভ্যাকসিন দেন তাহলে দেখা যায় যে আপনার অনেক ক্ষেত্রে ওই যে ব্যাকটেরিয়ার এগেনস্টে ভ্যাকসিন দিচ্ছেন ওই ব্যাকটেরিয়াগুলো ইনফেকশন আর হয় না, সেক্ষেত্রে হয়তো বা কিছু ভালো থাকে। বয়স্কদের তো ইনফেকশন থেকেই ঝামেলাগুলো বেশি হয়। ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখা, হার্ট ফেলিউর থাকলে হার্টের সমস্যা সেটাকে কন্ট্রোল রাখা, কিডনিটাকে প্রপারলি কেয়ার করা, এই হাই প্রেশার তো বলে ফেললামই, এগুলোকে অর্থাৎ অ্যাজমা, সিওপিডি যাদের আছে তাদেরকেও একই ক্ষেত্রে ঠান্ডা থেকে দূরে রাখা, মাস্ক পরা, হ্যাঁ, ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডা না খাওয়া, ধুলাবালিতে না যাওয়া, বিষয়গুলো অ্যাভয়েড করা আর কি। জি, এই সময় আমাদের গোসলের সময়েও কিন্তু পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে, সেক্ষেত্রে গোসলের পানিটাকে গরম করে নেওয়া জরুরি আছে। হ্যাঁ, নিলে ভালো, আচ্ছা, ডেফিনেটলি অবশ্যই ভালো, আপনার জন্য মোর কমফোর্টেবল, আপনার কষ্ট কম হবে। হ্যাঁ, আপনি অনেক সময় ঠান্ডা পানিতে গোসল করলেই নাক দিয়ে পানি আসে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, বিষয়টা আপনি হয়তো প্রিভেন্ট করতে পারলেন। পানিটা যদি একটু গরম করে নেন, অবশ্যই। ঠান্ডা পানিতে গোসল করা তো কষ্ট। রাইট, জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনারাও আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন, আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের বিষয়গুলো আলোচনা করার জন্য। এবং আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণত আমাদের অর্থাৎ আম জনতা বা আমরা যারা সাধারণ পাবলিক তাদের যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, যে ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত চিকিৎসকের কাছে আমরা যেয়ে থাকি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং সেই বিষয়গুলো নিয়েই আমরা একটু প্রতিকার খোঁজার চেষ্টা করি যেন আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সবাইকে সুস্থ রাখেন, সেই কামনা থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো করা। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবে, অবশ্যই এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সও আপনাদের জন্য খোলা থাকবে, অবশ্যই কমেন্ট করে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং প্যান ভিশন টেলিভিশনের সঙ্গে থাকবেন। আবারও স্যারকে মোবারকবাদ জানাচ্ছি। স্যার, যে দর্শকদের উদ্দেশ্যে আমি সর্বশেষ 1 মিনিট একটু কথা বলার অনুরোধ করব। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভালো লাগবে যদি আমাদের পরামর্শ থেকে আপনাদের কোনো উপকার হয়। রাইট, হ্যাঁ, শারীরিক সমস্যা থেকে কিছুটা হলেও নিস্তার পান কিংবা প্রপার রেফারেল কোথায় যেতে হবে, কী সমস্যাতে, সেটার জন্য কোনো গাইড পান, এটাই। আর শুভকামনা রইল, অবশ্যই ভালোবাসার শুভকামনা এবং শারীরিক মানসিকভাবে সুস্থ থাকেন। জি, আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। তবে শীতকালীন যে ধরনের প্রবলেমগুলো আমরা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো প্রবলেম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। এবং তবে সর্বশেষ যেটা আমরা বলতে চাই সেটা, যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে অবশ্যই যেন আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসকের শরণাপন্ন হলেই অন্তত আমরা
কিছুটা হলেও আমাদের লাইফ সেফের দিকে যাবে আমরা আশা করছি। অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সব প্রপার ট্রিটমেন্ট নিয়ে সবাই সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি বা নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।